গল্পের শুরুতেই আমাদেরকে আবার প্রথম থেকে দেখানো হয়, যেখান থেকে এই গল্পের কাহিনী শুরু হয়েছিল। অ্যাভেঞ্জেলিন মিটিং রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। মিটিং রুমের সবাই অ্যাভেঞ্জেলিনকে এভাবে আসতে দেখে অপ্রস্তুত হয়ে যায়। অ্যাভেঞ্জেলিনের দাদু অ্যাভেঞ্জেলিনকে বলে, তুমি এখানে কি করছো অ্যাভেঞ্জেলিন? অ্যাভেঞ্জেলিন বলে, আমি এখানে কি করছি মানে? এই প্রশ্নের মানে কি দাদু? আমি এই কোম্পানির সিইও, তো আমি এখানে আসবো না তো কে আসবে? অ্যাভেঞ্জেলিনের কথা শুনে তার দাদা বলে, তুমি এখন বাসায় যাও অ্যাভেঞ্জেলিন, এখান থেকে চলে যাও। আমি বাসায় যাই তোমার সাথে কথা বলছি। আর হঠাৎ করে মিটিং রুমে এসে তুমি এইভাবে অসম্মানজনক আচরণ করতে পারো না কারোর সাথে। আমাদের অ্যাভেঞ্জেলিন বলে, দাদু আমি সত্যিই অনেক দ্বিধাগ্রস্ত, তাই আমি চাই তুমি এখনই আমাকে সব বিস্তারিত বলো। অ্যাভেঞ্জেলিন ভাবতে থাকে সে কিভাবে আমাকে চলে যেতে বলে, আমি এই কোম্পানির সিইও। একটুও ভাবলো না। তার ভাবনার মাঝে দাদু বলে ওঠে, অ্যাভেঞ্জেলিন আজ থেকে তুমি এই কোম্পানির সিইও আর থাকছো না। এই কথা শুনে অ্যাভেঞ্জেলিন অনেক বেশি শকড হয়ে যায়। তার দাদু আরও বলে, বোর্ডের ডিরেক্টররা অলরেডি ঠিক করে ফেলেছে কে তোমার পদে নিয়োজিত হবে এবং তাকে খুব শীঘ্রই সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। এই কথা শুনে অ্যাভেঞ্জেলিন অনেক বড় ধাক্কা খায় এবং মিটিং রুমে সবার দিকে ঘুরে তাকায়। সবার মাথা নিচু হয়ে অ্যাভেঞ্জেলিনের তাকানো দেখে। অ্যাভেঞ্জেলিন বলে, আপনি এগুলো কি বলছেন? আপনি আমার পদ থেকে আমাকে সরিয়ে দিচ্ছেন। অ্যাভেঞ্জেলিন মনে ভাবতে থাকে, এটা কোনোভাবে মনে হচ্ছে না। এটা কি স্বপ্ন? আসলে আমি তো এখানে ওয়াইএক্স কর্পোরেশনের সিইও। এই কোম্পানি আজ থেকে যে উচ্চতায় পৌঁছেছে সেটা আমারই কৃতিত্ব। অ্যাভেঞ্জেলিন বলে, কেন? তখন তার দাদু বলে ওঠে, ইভা বাসায় যাও, আমি তোমার সাথে বাসায় কথা বলছি। অ্যাভেঞ্জেলিন তার দাদুর কথাটি শেষ করতে দেয় না। সে বলে না। সে ভাবতে থাকে, হঠাৎ দাদু কেন এভাবে আমার সাথে কথা বলছে। অ্যাভেঞ্জেলিন বলে, দাদু আপনি এইখানে আমাকে সব কিছু এক্সপ্লেন করবেন। বলুন দাদু, কেন এরকম করছেন? তার দাদু হঠাৎ করে বলে ওঠে, কারণ তুমি আমার বৈধ নাতি নও। অ্যাভেঞ্জেলিন ভাবে, কি? আমি কি ইয়াং ফ্যামিলির কেউ নই? দাদু এমন আশ্চর্যজনক কথা কেন বলছে? অ্যাভেঞ্জেলিনের দাদু বলে, কাল ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে, সেখানে দেখা গেছে তুমি আমার রক্তের সম্পর্কের কেউ নও। অ্যাভেঞ্জেলিনের দাদু বলে, আমি জানি না এটা কিভাবে হলো, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। অ্যাভেঞ্জেলিন বলে, আমি জানি আপনি এখানে আমাকে মিথ্যা কথা বলছেন, হয়তো কোনো একটা সমস্যা আছে। অ্যাভেঞ্জেলিনের দাদু বলে, আমি তোমাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখাবো। আমি অনেকবার টেস্ট করেছি, সেখানে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অ্যাভেঞ্জেলিন রাগে ভাবে, আমি তোমার রক্তের কেউ নয়, তাই আপনি আমাকে এভাবে বলছেন? অ্যাভেঞ্জেলিন তার দাদুকে বলে, আপনি বলতে চাইছেন আমি আর এই কোম্পানির সিইও হওয়ার যোগ্যতা রাখি না? এ কথা অ্যাভেঞ্জেলিন বলায় তার দাদু চুপ হয়ে থাকে। এটা দেখে অ্যাভেঞ্জেলিন তাচ্ছিল্যের হাসি হাসে। অ্যাভেঞ্জেলিন বলে, ইভা তুমি চিন্তা করো না, তুমি এখানে কাজ করতে পারো একজন ডিরেক্টর হয়ে। তুমি তোমার বোনকে সাহায্য করবে। ইভা তাচ্ছিল্যের সুরে বলে, ও আমার ছোট বোন আমার জায়গায় বদলে কাজ করবে? ইভা হাসতে থাকে। তার দাদি ইভার নাম ধরে ডাকে, ইভা, কিন্তু ইভা তাকে থামিয়ে দেয় আর বলে, আপনি এটার জন্য আফসোস করবেন দাদু। কিন্তু পরক্ষণেই থেমে তাচ্ছিল্যের সুরে বলে, ও মিস্টার রিয়াং, শুনুন মিস্টার চেয়ারম্যান, আমি ছাড়া XY কর্পোরেশন ভেঙে গুড়িয়ে যাবে, আমার কথা লিখে রাখবেন। এটা বলে ইভা চলে যেতে থাকে। তারপর সে ডিএনএ রিপোর্ট নেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। অফিস থেকে বের হয়ে সে ডিএনএ রিপোর্ট দেখে আর বলে, সবাই আমার সাথে এমন আচরণ করতো যেন আমি একটা রোবট। এই ইয়াং পরিবারের কেউ নই, আমাকে এত বড় ধোঁকা দেওয়া হলো এবং আমার মা বাবাও আমার সাথে কঠোর আচরণ করতো এতদিন। অ্যাভেঞ্জেলিনের এগুলো কথা ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ে যায়। সে ছোট ছিল, সে পড়ছিল তার দাদির সামনে। সে তার দাদিকে বলছিল, আমার মনে হয় বাবা মা আমাকে পছন্দ করেন না, তারা কখনোই আমাকে দেখতে আসেনি আর স্কুলেও যায়নি। যদি কোনো কারণে টিচার তাদের কল দিয়েছেন তবুও তারা আসেনি। তার দাদি তখন তার উত্তরে বলেছিল, তার হাত দুটি ধরে, তারা তোমাকে ট্রেনিং দিচ্ছে ইভা, যেন তুমি তাদের হয়ে কাজ করতে পারো। যখন তুমি বড় হবে তোমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। ইভা তার দাদিকে বলে, এই জন্য তারা আমার প্রতি কঠোর আচরণ করছে, আমাকে ট্রেনিংয়ের অংশ হিসেবে?
যেন আমি বড় হয়ে তাদের ফ্যামিলি বিজনেস সামলাতে পারি? তার দাদি তাকে উত্তর বলেছিল, হ্যাঁ, শুধু এই জন্যই তোমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়া হয়নি। ইভা এখন ভাবে, দাদি, আমি তখন অনেক বোকা ছিলাম যে আমি তোমার কথাগুলো বিশ্বাস করেছি। এটা বলতে বলতে হাতে থাকা কাগজটি সে দুমড়ে মুচড়ে ফেলে। সে অনেক জোরে গাড়ি চালাতে থাকে আর ভাবতে থাকে তার বাবা মা এই জন্যই তাকে কখনো ভালোবাসেনি। এবং সে তার ফিয়ন্সে জুলিয়ানকে ফোন দেয়। তার বাগদত্তার নাম হচ্ছে ফিয়ন্সে। ইভার ফোন ধরছে না বলে তার ফিয়ন্সের বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সে লিফটের সামনে ভাবতে থাকে, তার সাথে আমার কথা বলতে হবে, তাকে এগুলো নিয়ে আমাকে বুঝাতেই হবে, সে একমাত্র আমাকে বুঝতে সক্ষম। এটা কথা ভাবতে ভাবতে সে জুলিয়ানের ফ্ল্যাটে চলে আসে। তার ফ্ল্যাটের পাসকোড তার কাছে ছিল। সে সেটা দিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখনই সে দেখে এক জোড়া জুতো। মেয়ে মানুষের জুতো দেখে সে একটু শকড হয়ে যায়। সে একটা খারাপ কিছু হওয়ার অনুভব করে। সে আস্তে আস্তে তার ফিয়ান্সের বেডরুমের দরজা খুলে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে কখনো প্রস্তুত ছিল না। এগুলো দেখে তার অবাক হওয়ার চরম শিখরে সে পৌঁছে যায়। তার ফিয়ান্সে হঠাৎ কারো আসা উপস্থিতি পেয়ে সে চমকে যায়, পিছনে ঘুরে দেখে ইভাকে। সে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে বের হয়ে যাও। ইভা বলে, তুমি আমাকে বের করার মতো সাহস দেখাবে? ইভার ফিয়ান্সে বলে, আমি খবরটা শুনেছি ইভা, তুমি ইয়াং ফ্যামিলির আসল মেয়ে নও, তুমি তোমার পরিবারের পরিচয় ছাড়া কিছুই নও। এই কথা শুনে ইভা অনেক বেশি চমকে যায়। ইভার ফিয়ান্সে বলে, তুমি এখানে কি ভেবে এসেছিলে? আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য? কখনোই না। তুমি তোমার ঘৃণিত মুখ আমাকে কখনোই দেখাবে না। অনেক বছর তোমাকে সহ্য করেছি, আর নয়। আর ইভা, তুমি এখন কান্না করার চেষ্টাও করবে না। আমার এরকম নেকা কান্না ভাল লাগছে না। ইভা হঠাৎ করে হেসে বলে, তোমার কি মনে হচ্ছে আমি এখন কান্না করব? ইভার এমন আচরণে হঠাৎ করে তার ফিয়ান্সে অনেক বেশি শকড হয়ে যায়। ইভা একবার ওই মেয়েটির দিকে তাকায়, তারপর বলে, তোমার আজকের আচরণের জন্য তুমি অনেক বেশি রিগ্রেট করবে। এটা বলে সে অনেক জোরে দরজা লাগিয়ে দেয়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।